গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 26 ডিসেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে তোমাদের ম্যাথের ক্লাস হবে 9টার সময় যেরকম হয়, আর 10টা 30-এ WBCS প্রিভিয়াস ইয়ার টপিক। আর এখানে তোমাদের আজকে থেকে মধ্যযুগ স্টার্ট হবে। আর WBP জিকে বুস্টার তোমাদের আজকে কে স্টার্টই রয়েছে 6টার সময়। আর RRP NTPC জিকে জিয়ে সেটা তোমাদের 7টা থেকে হবে। কেমন? তো টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করা থাকবে, ইউটিউব থেকে নোটিফিকেশান না গেলে তোমরা ওখান থেকে জয়েন করো সবাই। আর ক্রিসমাস অফারের কথা আশা করি সবাই শুনেছো। 25 ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত ক্রিস15 ডিসকাউন্ট কোড ইউজ করে তোমরা প্রত্যেকটা ব্যাচ এক্সট্রা ডিসকাউন্টে এখানে জয়েন করতে পারবে। এই রিলেটেড আরও কোনো কোয়ারিজ বা হেল্প লাগলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। প্রথম প্রশ্ন আজকে আমরা দেখব, হিন্দির জন্য 2024 সালের সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন কে? 2024-এ সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন গগন গিল। হিন্দিতে গগন গিল তার কবিতা সংকলন মে জব তক আই বাহার এর জন্য সাহিত্য একাডেমি পুরস্কার 2024-এ ভূষিত হয়েছেন। সাহিত্য একাডেমি পুরস্কার হচ্ছে ভারতের একটা সাহিত্য সম্মান, এবং সাহিত্য একাডেমি ভারতের ন্যাশনাল একাডেমি অফ লেটার্স প্রত্যেক বছর ভারতীয় সংবিধানের 8ম তফসিলের 22টা ভাষায় প্রকাশিত সাহিত্যিক যোগ্যতার সবচেয়ে অসামান্য বইয়ের লেখকদের এটা দিয়ে থাকে। পাশাপাশি ইংরেজি আর রাজস্থানী ভাষাতেও এটা দেওয়া হয়। 1954 সালে এটা দেওয়া, মানে এটা প্রতিষ্ঠিত হয় 1954 সাল থেকে দেওয়া হচ্ছে। আর এই পুরস্কারটিতে একটি ফলক এবং 1 লাখ টাকা নগদ পুরস্কার থাকে। কোন দেশ আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আয়োজন করেছে? আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এটা আয়োজন করেছে পাকিস্তান। এই ক্রিকেটে আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি মানে 2025 যেটা, এটা 19শে ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত হবে। কোথায় কোথায় হবে? লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি। 1996-এ ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তান এই প্রথম বড় এই ধরনের একটা গ্লোবাল টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। 2029-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা হোস্ট করবে ইন্ডিয়া। 2017-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করেছিল ইংল্যান্ড, ওয়েলস। আর চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান, ফার্স্ট টাইটেল। রানার্স আপ হয়েছিল ইন্ডিয়া। তারপরে বিজয় কুমার সিং, প্রাক্তন সেনাপ্রধান, 2024 সালের ডিসেম্বরে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? দেখো, বিজয় কুমার সিং 2024 সালের ডিসেম্বরে মিজোরামের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর একজন জেনারেল ছিলেন ইনি, 24তম সেনাপ্রধান ছিলেন। আর মিজোরাম গঠিত হয় 1972-এর 21শে জানুয়ারি। রাজধানী মিজোরামের আইজল। আন্তর্জাতিক সীমানা দুটো দেশের সাথে রয়েছে, মায়ানমার আর বাংলাদেশ। 3টে রাজ্যের সাথে সীমানা রয়েছে, মণিপুর, আসাম, ত্রিপুরা। আর টোটাল 11টা জেলা রয়েছে। সরকারি ভাষা মিজো, ইংরাজি। বিধানসভার সিট রয়েছে 40টা, রাজ্যসভার 1টা, লোকসভার 1টা। হাইকোর্ট গুয়াহাটি হাইকোর্ট। প্রথম রাজ্যপাল হিতেশ্বর সাইকিয়া। বর্তমান রাজ্যপাল বিজয় কুমার সিং। আর প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে সি চুঙ্গা। বর্তমান মুখ্যমন্ত্রী লাল দুহমা। স্টেট অ্যানিমাল হিমালয়ান সেরো। স্টেট বার্ড ফিজন। স্টেট ট্রি আয়রনউড ট্রি। নেক্সট, হরিবাবু কাম্বামপতি 2024 সালের ডিসেম্বরে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? উড়িষ্যার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিবাবু কাম্বামপতি। ডাক্তার কাম্বামপতি হরিবাবু একজন ভারতীয় রাজনীতিবিদ এবং বর্তমানে উড়িষ্যার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। উড়িষ্যার 27তম রাজ্যপাল। তিনি বিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রথম ব্যক্তি এবং প্রথম তেলেগু ব্যক্তি যিনি উত্তর পূর্ব ভারতের মিজোরামের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেখো, উড়িষ্যা গঠিত হয় 1936-এর 1 এপ্রিলে। রাজধানী ভুবনেশ্বর। আন্তর্জাতিক সীমানা উড়িষ্যার কোনো দেশের সাথেই নেই। 4টে রাজ্যের সাথে সীমানা আছে, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ। টোটাল 30টা জেলা রয়েছে। সরকারি ভাষা উড়িয়া। বিধানসভার 147টা আসন, রাজ্যসভার 10টা আসন, লোকসভার 21টা আসন। হাইকোর্ট উড়িষ্যা হাইকোর্ট কটকে রয়েছে। আর প্রথম রাজ্যপাল হচ্ছেন কৈলাসনাথ কার্জু। বর্তমান রাজ্যপাল হরিবাবু কাম্বামপতি। প্রথম মুখ্যমন্ত্রী হরে কৃষ্ণ মেহতাব। বর্তমান মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি, 15তম। স্টেট অ্যানিমাল সাম্বার ডিয়ার। স্টেট বার্ড ইন্ডিয়ান রোলার। স্টেট ট্রি ব্যানিয়ান। উড়িষ্যার প্রাচীন নাম ছিল কলিঙ্গ। বিন্নি ছিলেন ভারতের একমাত্র মহিলা ওরাংউটান। এটা একটা ওরাং ওটান ছিল,
একটু টাইপিং মিস্টেক আছে, এটা অ্যাডজাস্ট করো। ওরাং ওটাং যেটা উড়িষ্যার চিড়িয়াখানায় মারা গিয়েছিল, তার নাম ছিল বিন্নি। MTS 2019-এ এসেছিল এটা তোমাদের। ভারতের স্বাধীনতার পর মহারাজা প্রতাপচন্দ্র ভাঞ্জদেও এর অধীনে ময়ূরভঞ্জ রাজ্য 1 জানুয়ারি 1949 সালে ভারতের ইউনিয়নে যোগদান করে আর উড়িষ্যা প্রদেশের সাথে একীভূত হয়, যেটা পরে উড়িষ্যা রাজ্যে পরিণত হয়। আগে এর নাম ছিল উড়িষ্যা, তারপরে এটা হয়েছে উড়িষ্যা। CHSL 2021-এ এসেছিল এটাও। অজয় কুমার ভাল্লা 2024 সালের ডিসেম্বরে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন? মণিপুরের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় কুমার ভাল্লা। ভারতের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবার স্থলাভিষিক্ত হয়ে 23 আগস্ট 2019-এ অফিস গ্রহণ করেন। অজয় কুমার ভাল্লা আসাম মেঘালয় ক্যাডারের একজন 1984 ব্যাচের ভারতীয় প্রশাসনিক পরিষেবা অফিসার, মানে IAS অফিসার। আর ইনি 24 ডিসেম্বর 2024-এ মণিপুরের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন, 19তম রাজ্যপাল। মণিপুর গঠিত হয় 1972-এর 21 জানুয়ারি। রাজধানী ইম্ফল। মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে। 3টে রাজ্যের সাথে সীমানা রয়েছে, মিজোরাম, আসাম আর নাগাল্যান্ড। টোটাল 16টা জেলা রয়েছে। সরকারি ভাষা মণিপুরি। বিধানসভার 60টা আসন রয়েছে, রাজ্যসভার 1টা আসন, লোকসভার 2টো আসন। হাইকোর্ট হচ্ছে মণিপুর হাইকোর্ট ইম্ফলের। প্রথম রাজ্যপাল ব্রজকুমার নেহেরু, বর্তমান রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। প্রথম মুখ্যমন্ত্রী মাইরেমবাম কৈরেং সিং, আর বর্তমান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, 12th মানে চিফ মিনিস্টার আর কি। স্টেট অ্যানিমাল সাঙ্গেই ডিয়ার, মানে সাঙ্গাই ডিয়ার। স্টেট বার্ড ননগিন। আর স্টেট ফ্লাওয়ার হচ্ছে সিরিউ লিলি। স্টেট ট্রি ইউনিং টো। তারপরে 45th লন্ডন ক্রিটিক্স সার্কেল ফিল্ম অ্যাওয়ার্ডসে ইনোভেশনের জন্য ডেরেক ম্যালকম অ্যাওয়ার্ডে কে সম্মানিত হতে চলেছেন? জো সালদানা। অভিনেত্রী জো সালদানা 2 ফেব্রুয়ারি 2025-এ 45তম লন্ডন ক্রিটিক্স সার্কেল ফিল্ম অ্যাওয়ার্ডসে ইনোভেশনের জন্য ডেরেক ম্যালকম অ্যাওয়ার্ডে সম্মানিত হবেন। জো সালদানা অবতার এবং গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি চলচ্চিত্রে তার আইকনিক ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত। ডেরেক ম্যালকম অ্যাওয়ার্ডটা বিখ্যাত সমালোচক ডেরেক ম্যালকমের স্মরণে রাখা হয়েছে, যিনি 2023 সালের আগস্টে মারা গেছেন। তারপরে গুড গভর্নেন্স ডে কবে পালন করা হয়? এটা আমরা 25 ডিসেম্বর পালন করি, গুড গভর্নেন্স ডে। ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানাতে এবং দেশ জুড়ে সমস্ত নাগরিকদের জন্য ভালো প্রশাসন তৈরি করতে এই ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে 3টা পালন করা হয়। প্রথম এইটা পালন করা হয়েছিল 2014 সালে। 1992 সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন এই অটল বিহারী বাজপেয়ী। 1994 সালে লোকমান্য তিলক পুরস্কার পেয়েছিলেন এবং ভারতরত্ন পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্ত পুরস্কার পেয়েছিলেন। 2015-তে ভারতরত্ন পান। অটল বিহারী বাজপেয়ী 3বার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। 1996 সালে তার প্রথম মেয়াদ মাত্র 13 দিনের ছিল। তিনি মার্চ 1998 থেকে এপ্রিল 1919 পর্যন্ত 13 মাসের জন্য তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন, আর 1999 থেকে 2004 পর্যন্ত সম্পূর্ণ মেয়াদের জন্য। পার্লামেন্টে তার প্রথম প্রবেশ 1962 সালে রাজ্যসভার মাধ্যমে। তিনি 7বার লোকসভায় নির্বাচিত হয়েছেন। লেহ মানালি হাইওয়েতে অবস্থিত রোটাংয়ে বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গটা তার নামে রাখা হচ্ছে, অটল টানেল। তারপরে RBI অতিরিক্ত কৃষি ঋণের সীমা কত বাড়িয়েছে? RBI এক্সট্রা 2 লক্ষ টাকা বাড়িয়েছে কৃষি ঋণের সীমা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কৃষকদের জন্য অতিরিক্ত কৃষি ঋণের সীমা 1.6 লক্ষ থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, এই নতুন সীমা 1 জানুয়ারি 2025 থেকে কার্যকর হবে। আর এই সিদ্ধান্তটা ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ, যারা কোনো জামানত ছাড়াই আরও ঋণ অ্যাক্সেস করতে সক্ষম হবে। প্রতিষ্ঠিত হয় এটা 1935-এ। আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935-এ। সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। প্রথম গভর্নর অসবর্ন স্মিথ, আর প্রথম ভারতীয় গভর্নর হচ্ছেন সিরি দেশমুখ। প্রথম মহিলা ডেপুটি গভর্নর কে.জে. উদেশি। সবচেয়ে বেশি দিনের জন্য গভর্নর ছিলেন বেনেগাল রামারাও, আর সবচেয়ে কম দিনের জন্য গভর্নর ছিলেন অমিতাভ ঘোষ। বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রা 26তম, আর একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি RBI এর গভর্নর ছিলেন তিনি হচ্ছেন মনমোহন সিং। তারপরে ডেজার্ট নাইট এয়ার কম্ব্যাট এক্সারসাইজে ভারতের সাথে কোন দেশগুলো অংশগ্রহণ করেছিল? তো দেখো, ফ্রান্স আর সংযুক্ত আরব আমিরাত ডেজার্ট নাইট এয়ার কম্ব্যাট এক্সারসাইজে ভারতের সাথে অংশগ্রহণ করেছিল। ভারত, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাত সফলভাবে আরব সাগরের উপরে
ডেজার্ট নাইট বিমান যুদ্ধ মহড়া পরিচালনা করেছে, যেটা 12ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর 2024 পর্যন্ত হয়েছিল। আর এই ত্রিপক্ষীয় মহড়ার লক্ষ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং শক্তিশালী করার লক্ষ্যে আর কি এই মহড়াগুলো এই কারণেই হয়। আর আভ্যন্তরীণ জলপথের মাধ্যমে কার্গো চলাচলের জন্য ভারত সরকার কোন প্রকল্প চালু করেছে? আভ্যন্তরীণ জলপথের জন্য কার্গো চলাচলের জন্য জলবাহক স্কিম আর কি এটা স্টার্ট করেছে। ঠিক আছে, দেখো ভারত সরকার আভ্যন্তরীণ জলপথের মাধ্যমে কার্গো চলাচল করবে বলে এবং কার্গোর ব্যাপারটাকে প্রচারের জন্য এই জলবাহক প্রকল্পটা চালু করেছে, যেটা পরিবহন দক্ষতার স্থায়িত্ব বাড়ানোর লক্ষ্যে একটা উল্লেখযোগ্য উদ্যোগ আর কি, ইনিশিয়েটিভ। এটা লক্ষ্য বিশেষ করে ভারতের জাতীয় জলপথের মাধ্যমে দীর্ঘ দূরত্বের কার্গো পরিবহনকে উৎসাহিত করা। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। বোকারো ইস্পাত কারখানা তোমার রয়েছে ঝাড়খণ্ডে, আর সেলের পুরো নাম হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কান্ডালা বন্দরটা কোথায় অবস্থিত? ইস্কোর পুরো নাম কি? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। ডিসেম্বর 2024 কি ছিল আমাদের প্রশ্ন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ সম্মান দ্য অর্ডার অফ মুবারক আল কবিরে ভূষিত হয়েছেন? কুয়েত। 2024 সালে ভারতীয় পরিবেশবিদ মাধব গাডগিল কোন মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন? ইউনেপস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। কোন দেশ 2025 সালে একটি বিনামূল্যে mRNA ক্যান্সার ভ্যাকসিন আবিষ্কার করেছেন? রাশিয়া। নিচের কোন রাজ্য ছাদে সৌরশক্তি ইনস্টল করার ক্ষেত্রে শীর্ষে রয়েছে? গুজরাট। খো খো ওয়ার্ল্ড কাপ 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কে নিযুক্ত হয়েছে? সলমান খান। উদ্বোধনী অনূর্ধ্ব 19 এসিসি মহিলাদের টি20 এশিয়া কাপের ফাইনালে ভারত কাকে পরাজিত করেছে? বাংলাদেশ। শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ড ফর পাবলিক লিডারশিপ পুরস্কারে কে ভূষিত হয়েছেন? এস জয়শঙ্কর। অয়েল ইন্ডিয়া লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অভিজিৎ মজুমদার। মিনি রামায়ণা মিনি লেসন্স শিরোনামে বইটার লেখক কে? আনন্দ নীলকান্তন। কোন ব্যাংকের সাথে শিল্প আর আভ্যন্তরীণ বাণিজ্যের প্রচারের জন্য বিভাগ স্টার্টআপগুলোকে ক্ষমতায়ন এবং উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য একটি সমঝোতা স্বাক্ষর করেছে? এইচডিএফসি ব্যাংক। বিশ্ব বাস্কেটবল দিবস কোন তারিখে পালিত হয়? 21শে ডিসেম্বর। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।